নমস্কার। আজ আমি পাঠ করছি ইসরাত বিনীতের আশিকুর লেখা গল্প চুক্তিহীন বাঁধনে আবদ্ধ। এই গল্পের প্রথম পর্ব তোমাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। স্বামী সদ্য বিবাহিত স্ত্রীকে গলা টিপে ধরে শিমু। মেয়েটা সম্পর্কে শিমুর খালাতো বোন। বোন হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে দ্বিতীয়বার ভাবলো না মেয়েটা। অনাথ বলে যাকে নিজের বাসায় আশ্রয় দিল সেই শিমুর পেছন থেকে ছুরি বসিয়ে দিল। ভাবতেই বুক ফেটে যাচ্ছে শিমুর। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে চুরমার করতে। গলা টিপে ধরায় মেয়েটার চোখ দুটো উল্টে যাচ্ছে। প্রাণ পাখিটা বুঝি চলে গেল। এমন সময় শিমুর স্বামী কাউসার এসে হেঁচকা টানে সরিয়ে নিল শিমুকে, সাথে গালে একটা চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে মাথা তুলে তাকায় শিমু। সামনে স্বামী নামক মানুষটাকে দেখতে পেয়ে দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল তার। এই মানুষটাই কি তার প্রাণ প্রিয় স্বামী? না না, এ হতে পারে না। তার স্বামী তো আজ পর্যন্ত তার গায়ে হাত তোলে নাই। তবে আজ কি করে তুলবে? সে নিশ্চয়ই একটা ঘোরের মধ্যে আছে, তাই সব ভুলভাল দেখছে। কিন্তু শিমুকে ভুল প্রমাণিত করে কাউসার বলে উঠল, আমার ঠিক কথাই বলে। তুমি আসলে একটা অমানুষ। তা না হলে কারোর গালে টিপে ধরতে পারো? ছি, তোমার চেহারা দেখলে ঘৃণা লাগছে আমার। কাউসার আমার নাহার বেগমের সাথে তাল মিলিয়ে বললেন, আমার কথা যদি আগে শুনতি রে বাপ, আজ তোর কপালে পুড়তো না। এতদিন দু চারজনের বাপ হইয়া যাইতো। এদিকে রেশমা মানে শিমুর খালাতো বোন শিমুর কাছ থেকে ছাড়া পেয়ে কাঁচতে কাঁচতে দম বেরিয়ে যাওয়ার উপক্রম। আর একটু হলেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। চোখ খুলতে লাল রঙা চোখগুলো পানি পড়ছে অঝরে। মৃত্যু ভয়ে কাবু করে ফেলেছে যেন। নিস্তেজ শরীরটা মাটিতে বসে পড়ল। কাউসার গ্লাসে পানি এনে নিজ হাতে খাইয়ে দেয় রেশমাকে, তারপর ধরে ঘরে নিয়ে যায়। আশেপাশের বাড়ির লোকজন মিলে দাঁড়িয়ে থেকে সবটা উপভোগ করছে, আর একজন আরেকজনের সাথে কানাঘুষো করছে। কাউসার চলে যাওয়ার পর নাহার বেগম সকলকে ইচ্ছে মতো গাল বন্ধ করে বাড়ি থেকে বিদায় করলেন। শিমু যখন মাটিতে পড়ে কাঁদছে তখন মুখ বাঁকিয়ে ঘরের দিকে চলে গেলেন তিনি। হয়তো এর মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে পাশের গ্রামের পৌঁছে গেছে এই খবর। একেই বলে গ্রাম। শহরে কেউ কারোর ব্যাপারে নাক গলাতে আসে না, কিন্তু গ্রামে কিছু একটা হলে পুরো গ্রামটা ছড়িয়ে যেত। যেতে যেতে 10 মিনিটও দেরি হয় না। রাতটা অনাহারে কাটলো শিমুর। সে খেয়েছে কিনা একবারও খবরও নিল না কেউ। বেলা 11টার দিকে রান্নাঘরে গিয়ে খাওয়ার কিছু পেল না, তাই গ্লাস ভরে পানি খেলো। কিছুক্ষণ পর রেশমা খালা দিয়ে রুটি দিয়ে আলু ভাজি দিয়ে নিয়ে আসলো, বলল, আপা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। রেশমাকে দেখেই শিমুর মেজাজ গরম হয়ে গেল। মুখ বাঁকিয়ে বলল, তুই আমার চোখের সামনের থেকে চলে যা। একদম আমার চোখের সামনে আসবি না, বলে দিচ্ছি। রেশমা আবারও অনুনয় করে বলল, প্লিজ আপা, খাবারটা খেয়ে নাও। আমার সাথে রাগ করে না থেকে খেয়ে নাও। তোমার সাথে আমার অনেক কথা আছে, খাওয়ার পর বলবক্ষণ। এখন খেয়ে নাও প্লিজ। শিমু আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। রেশমার হাত থেকে থালাটা নিয়ে ছুঁড়ে মারলো, যার ফলে কপাল হাত রেখে আর্তনাদ করে উঠল রেশমা। রেশমার আর্তনাদ শুনে নাহার বেগম আর তার মেজাজ মেয়ে দৌড়ে আসে। এসে এই সব কাণ্ড দেখতে পেয়ে ফুঁসে ওঠে দুজনেই। শিমুর চুলের মুঠি ধরে রান্নাঘর থেকে বের করে আনে। শিমু আর্তনাদ করে বলে, আমার ছাড়ন লাগছে আমার। নাহার বেগম দাঁতে দাঁত চেপে বললেন, তোকে আমি আজ মেরেই ফেলবো। অলক্ষণে মেয়ে মানুষ কোথাকার, তোর সাহস কি করে হলো আমার বউয়ের গায়ে হাত তোলার? কাইল রবি ছেড়ে দিল বলে ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? কখনো না। কাউসারের বোন রুমি একটা লাঠি হাতে ধরিয়ে দিয়ে বলল, আম্মা এটা নাও। তারপর লাঠি দিয়ে আঘাত করে শিমুকে। শিমু আল্লাহ বলে চিৎকার করে উঠলে আশেপাশের মানুষ দৌড়ে আসলেও কেউ সাহস পায়নি এগিয়ে যাওয়ার। নাহার বেগমকে সবাই চিনে। এখন যদি কেউ এগিয়ে আসে তবে তাকে ছেড়ে কথা বলবে না, দ্বিধাও বোধ করবে না একবারও মারার জন্য। তাই সবাই সবার সম্মান রক্ষার্থে কেউ এগিয়ে গেল না। রেশমা কয়েকবার চেঁচিয়ে বলেছে, আম্মা আব্বাকে মাফ করবেন না। রেশমা কয়েকবার চেঁচিয়ে বলেছে, আম্মা আব্বাকে মারবেন না। কিন্তু কে শোনে কার কথা? এতদিনের সব শোধ তুলেছেন নাহার বেগম, তাই কারোর কথা শুনবেন না তিনি। যেদিন থেকে শুনেছেন শিমু কোনো দিন মা হতে পারবে না, সেদিন থেকে শিমু তার দু চোখের বিষ হয়ে উঠেছে। এতদিন শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন, কবে ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবেন আর শিমুকে এ বাড়ি থেকে বিদায় করবেন। আর সেই দিন এসেছে নাহার বেগমের। কাউসার মোড়ের দোকানে বসেছিল।
কেউ গিয়ে তাকে খবর দিতে দৌড়ে আসে। মায়ের এমন নির্মম অত্যাচার দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায় তার। দৌড়ে গিয়ে মার হাত থেকে লাঠি ফেলে দিয়ে ক্ষিপ্ত রকচটা নয়নে তাকিয়ে বলল, আম্মা, তুমি আমাকে কি কথা দিয়েছিলে সব ভুলে গেছো? আমি কিন্তু বলেছিলাম তুমি শিমুর গায়ে হাত দেওয়া তো দূরের, চোখ রাঙিয়েও তাকাবে না। আর তুমি কি করলে? অমানুষের মতো শিমুর গায়ে হাত তুললে। যদি এই ছিল তোমার মনে, তাহলে আমি কখনোই তোমার পাতা ফাঁদে পা দিতাম না। আমার বোঝা উচিত ছিল তুমি ভাঙবে তবু মচকাবে না। নাহার বেগমের মুখের ওপর কথাগুলো বলে কাউসার শিমুকে ঘরে নিয়ে যায়। একটা বক্স বের করে তার থেকে মলম নিয়ে লাগিয়ে দেয় তার গায়ে। তখন কাঁদতে কাঁদতে শিমু মলমটা ছুঁড়ে ফেলে দেয় আর দাঁতে দাঁত চেপে বলে, আমার কাটা গায়ে নুনের চিটা দিতে এসেছেন তাই না? চলে যান আমার চোখের সামনে থেকে। আপনার এই পাপী মুখটা আমি সহ্য করতে পারছি না। বের হয়ে যান বলছি। কাউসার অনেক বলেও মলমটা লাগাতে পারল না শিমুর গায়ে। তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল শিমু। শব্দ ঘরে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ক্রমে অসহ্য হয়ে ওঠে চারিদিক। ঘরে কেউ থাকলে শিমুর এই কান্না সহ্য করতে পারত না। কষ্টে তারও বুক ভার হয়ে যেত। মেয়েটার ফর্সা শরীরে মারের দাগগুলো কেমন ফুটে উঠেছে। কান্না করতে করতে চোখের কোল বা ফাড়ি হয়ে গেছে। কিন্তু এই শরীরের ব্যথা তোয়াক্কা না করে ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে কলপারে গিয়ে উত্তম রূপে অজু করে নিল। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে গেল। এই পৃথিবীর কাউকেই আর বিশ্বাস ভরসা করে না শিমু। একমাত্র আল্লাহ তাআলাই তার ভরসা। মনে যত কষ্ট সবকিছুই ওই ওপরওয়ালাকেই বলতে চায়। তাই আর দেরি না করে নামাজের জেহাদায় লুটিয়ে পড়ে। সারাদিন গেল, এখন রাতও চলে যাচ্ছে। না রবিউল বাসায় ফিরেছে আর না শিমু নিজের ঘর ছেড়ে বেরিয়েছে। শোকের সংসারটা যেন ডুবতে বসেছে। নাহার বেগম আর সুমি মিলে রেশমার কান ভারী করেছে। তাকে বোঝাচ্ছে রবিউল যেন শিমুর আশেপাশে না ঘেঁষতে পারে। রেশমা যেন সেদিকে খেয়াল রাখে। না হয় শিমুর কথায় রেশমাকে ছেড়ে দিতে দ্বিতীয়বার ও ভাববে না রবিউল। সকালবেলা 10:30 বাজে, তখন শিমুর ঘরের দরজা বন্ধ দেখতে পায় রেশমা। কয়েকবার করাঘাত করেও যখন খুলছে না, তখন চিৎকার করে বাড়ির সবাই ডাকে। কিছুক্ষণ আগেই রবিউল বাড়ি ফিরেছে। রেশমার আর্তনাদ শুনে দৌড়ে এসে সেও দরজার সামনে করাঘাত শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কাউসার শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, শিমু ভোরে নামাজ পড়তে উঠেছিল। রেশমা নত দৃষ্টিতে বলল, আমি আজকে ভোরবেলায় উঠি নাই বলে দেখতে পাইনি। রেশমার জবাবে কাউসারের মেজাজ আরো চড়া হলো। আর অপেক্ষা না করে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। যা শুনে নাহার বেগম আর্তনাদ করে বলে, এই মেয়ে যবে থেকে আমার সংসারে এসেছে তবে থেকে আমার সংসারে অশান্তি লেগে রয়েছে। এখন আবার ঘর দুয়ার ভাঙা লাগতেছে। কাউসার এসব কান্না দিয়ে দরজা ভেঙে ফেলল। টিনের ঘর হওয়াতে সহজে দরজা ভাঙা গেল। ভিতরে ঢুকে দেখলো শিমু জ্ঞান হারিয়েছে, জায়নামাজে পড়ে আছে, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কাউসার শিমুকে তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিতে রেশমা তাড়া দিয়ে বলল, দ্রুত গিয়ে বালতি ভরে পানি নিয়ে আসেন, এক্ষুনি মাথায় পানি দিতে হবে। কাউসার দৌড়ে গেল পানি আনতে। রেশমা শিমুর পাশে বসে ভেজা চোখে বলল, আপা, তোমার শরীর খারাপ, একটা বার বললে না কেন? আপা চোখ খুলে তাকাও না গো। কাউসার বালতি দিয়ে পানি নিয়ে আসলে রেশমা মাথায় পানি দিতে শুরু করে। প্রায় আধ ঘন্টা পরেও যখন জ্ঞান ফিরছে না, তখন কাউসার ডাক্তার আনতে বাজারে যায়। শিমু চেক আপ করে বললেন, রোগীর অবস্থা ভালো নয়, জ্বর অনেক বেশি, বেশি করে মাথায় পানি দিতে হবে। এই অল্প পানিতে হবে না। তারপর একটা ইঞ্জেকশন দিয়ে কিছু ওষুধপত্র লিখে দিলেন। বললেন জ্ঞান ফিরে আসলে ওষুধগুলো যেন খাওয়ানো শুরু করা হয়। শিমুর যখন জ্ঞান ফিরে তখন অস্পষ্ট গলায় বলে, রেশমা, তুই কি করে পারলি বোন? বোন হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে তোর বিবেকে বাধে নাই বোন? তুই তো এমন ছিলি না। আমার অন্তরটা ছিঁড়ে যাচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে, সইতে পারছি না রে। শিমুর কষ্ট দেখে বুকে ওড়না চেপে কেঁদে উঠে রেশমা। তারও যে বুক ফেটে যাচ্ছে। কাকে বোঝাবে এ কথা? সে তো মুখ ফুটে বলতে পারে না কাউকে। এই বোনটাই যে তার একমাত্র কাছের মানুষ ছিল, আজকে কর্মদোষে তাকেও হারালো, সারা জীবনের জন্য হারালো। ডাক্তারের কথা মতো কাউসার পাশের গ্রাম খুঁজে বেরিয়ে একটা মাটির কলসি জোগাড় করে নিয়ে এলো। গ্রামের কারো গুরুতর জ্বর আসলে মাটির কলসিতে পানি ভরে মাথার ওপরে ঝুলিয়ে রাখা হয়।
তারপর কলসির নিচে যে ফুটো করা থাকে সেই ফুটো দিয়ে ঝিরঝির করে পানি পড়তে থাকে। দিনভর কলসির পানি শেষ হলে আবার দিয়ে দিলেই হয়। খালের পাড়ে সবুজ ঘাসের ওপর বসে আছে কাউসার। এই নিরিবিলি জায়গাটা তার শিমুর ভীষণ প্রিয়। অবসর সময় প্রায় কাউসার শিমুকে নিয়ে এখানে এসে একাকী সময় অতিবাহিত করত। আজ পাশে শিমু নেই বলে ভিতরটা পড়ে যাচ্ছে, কেমন যেন শূন্য শূন্য লাগছে চারিদিক। আজকাল মাথা কেমন যেন লাগে কাউসারের, সব কথাও যেন মনে থাকে না তার। কি হয়েছে আজকাল বুঝতে পারছে না সে। রেশমা শিমুর পাশে বসে সেবাক্ষর যত্ন করছে। মেয়েটার জ্বরটা কেমন ছেড়ে ছেড়ে আসে, মুখে কিছুটি তুলছে না। রুমি রান্না করতে গিয়ে কিছু পেল না, নিজে নিজে বলতে লাগলো, আমার হচ্ছে যত জ্বালা, আমি কেন হাত পুড়িয়ে রান্না করতাম। দুইটা বউ থাকতে দুইটাই অকর্মা হয়েছে। আমারে কত কইলাম আমার ননদটারে বউ কইরা আনো, শুনলই না আমার কথা। আমিও জামুগা ও বাড়ি, তখন দেখবো আম্মা কেমন রান্না বান্না সামলায়। বলতে বলতে কাউসারের কাছে এসে বলে, ভাই শিগগির বাজার যা, বাজারে গিয়া বাজার সদাই কইরা আলাউই গায়, ঘরে কিছু নাই, রান্দুম কি। বোনের কথায় কাউসার শার্টের পকেটে হাত রাখলো, পকেট থেকে টাকা বের করে গুনে দেখলো মাত্র 80 টাকা আছে। এই টাকায় কি আর বাজার হয়? দুশ্চিন্তায় পড়ে যায়। আজকে কিছুদিন যাবৎ কাজে না যাওয়ার ফলে এই দুরবস্থা তার। মনে মনে ভাবলো, না আর সে বসে থাকবে না, এবার কাজে যেতে হবে। কিন্তু আজকের দিনটা তো ম্যানেজ করতে হবে। তাই বাজারে গিয়ে নগদে আর কিছু বাকিতে শাকসবজি কিনে বাড়িতে এলো। রমি বাজারে দেখে নাক সিটকে বলল, তুই জানোস না আমার মূলো খায় না, তাও তুই মূলা আনলি, সাথে কি আনলি? পটল। পটল আমি খাই, জীবনে দেখছোস? কাউসার মাথা নত করে বলল, এগুলো একটু কমে পাইছি আপা, আজকে এগুলো দিয়ে চালিয়ে নে। শিমু যখন ধীরে ধীরে কিছুটা সুস্থ হয় তখন রেশমাকে একদম সহ্য করতে পারে না, নিজের ঘর থেকে বের করে দেয়। কড়া ভাবে বলে দেয়, ঘরে যেন তার কখনো পা না রাখে রেশমা, তাহলে সেই পা ভেঙে দিবে শিমু। রেশমা ভয়ে কাছে যায় না, যদি শিমু রেগে আবার কোনো কিছু করে বসে তাই দূরে দূরেই থাকে। শিমুর সাথে কাউসারের বিয়ের কথা হলে প্রথম দেখাতেই পছন্দ হয় কাউসারের, তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। এর বছরখানেক পর শিমুর খালু ইন্তেকাল করেন। পরিবারটা পুরো অনাহারে মরার অবস্থা। শিমুর খালা অন্য বাড়ির কাজ করেও সংসার চালাতে হিমশিম খান। বড় মেয়ে রেশমা সবে কলেজের গণ্ডিতে পা রেখেছিলেন। মাঝপথে সকল স্বপ্ন আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। ছোট ভাই বোনদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ খুঁজে বেড়াচ্ছিল। তখন শিমুল তার স্বামীকে বলে একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরির বন্দোবস্ত করে দেয়। স্কুলে চাকরি নেওয়ার সুবাদে অনেক ছেলেমেয়েরা গার্ডেন রেশমাকে টিউশনি করানোর জন্য অনুরোধ করে। স্কুলের বেতন ছিল ১,৫০০, সাথে যোগ হলো টিউশনের ১,৫০০। এই ৩,০০০ টাকা প্রত্যেক মাসে নিজের বাড়িতে পাঠায় রেশমা। শিমুর ওসিলায় একটা পরিবারের রিজিকের ব্যবস্থা করে দেন মহান আল্লাহ তাআলা। উটকো একজন মানুষকে বাড়িতে এনে রাখার জন্য শিমুকে নাহার বেগম আড়ালে আবডালে কত কথাই না শুনিয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। শুধু কাউসার শিমুর পাশে ঢাল হয়ে থেকেছে বলে উচ্চস্বরে কিছু বলার সাহস পায়নি নাহার বেগম। আজকে উপকারে করে এই প্রতিদান পেল শিমু। হয়তো এই জন্যই আল্লাহ তাআলা দুই ভাইয়ের সাথে শালিকাদের পর্দা ফরজ করেছেন। আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে, ভাবি হলো মায়ের মতো। ভাবি তাই দেবরের সামনে পর্দার কোনো প্রয়োজনীয়তাই মনে হয় না। দেশে বহুল প্রচলিত আর একটি প্রবাদ হলো, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। এসব অশ্লীল ও নোংরা কথা আমরা শুনতে পাই। দেবর ভাবির মতো আর একটা খোলামেলা সম্পর্ক হলো দুলাভাই আর শালী। দেখা যায় যত ইচ্ছা খুনসুটি আর শয়তানি চলতে থাকে দুলাভাই আর শালীর মতো। সেই সাথে শাড়ির বড় বড় আবদার পূরণ করতে হয় দুলাভাইকে। শপিং মলে শপিং থেকে শুরু করে প্রতি মাসে অন্তত একবার করে রেস্টুরেন্টে খাওয়ানোর দায়িত্ব দুলাভাইয়ের। অন্যদিকে বউয়ের অবর্তমানে ঘরের কাজগুলো করে দেওয়ার দায়িত্ব শালীর। এগুলি দেখে এমন প্রতীয়মান হয় যে শালী যেন দুলাভাইয়ের কাছে নিজের বউয়ের মতোই। অথচ দেবর এবং ভাবির কিংবা দুলাভাই এবং শালিকা ইসলামী শরিয়াতের এরা একে অপরের জন্য গায়ের মাহরাম, অর্থাৎ আর ৫ জন গায়ের মাহরামের মতো এদের জন্য একে অপরের সামনে পর্দা করা ফরজ। শুধু তাই নয়, বরং অন্য গায়ের মাহরামের তুলনায় এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব বা সাবধানতা বজায় রাখা উচিত। কেননা এই সম্পর্কগুলো অন্যগুলো
চেয়ে আরো বেশি বিপজ্জনক। শিমুর উদাসীন হয়ে খালের পাড়ে সবুজ ঘাসের ওপর বসেছিল। তখন কিছুটা দূরত্বে থেকে দেখতে পেল তার শাশুড়ি আম্মা কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, যা দেখে শিমুর উদাসীনতা কেটে যায়। ভালো করে খেয়াল করে না হাত বেগম ঠিক কি করতে চলেছেন। যে দেখলো তিনি মাটি খুঁড়ে কিছু করতেছেন, তারপর দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেল এবং শিমুর সেখানে গিয়ে মাটি সরিয়ে বড়সড় একটা তাবিজ পেল। আজ এই গল্পের এই পর্ব এখানে শেষ করছি। ফিরে আসবো পরের পর্বে।